হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2024 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 4 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 20 ফেব্রুয়ারি 2024-এর শিফট 4-এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত মৌর্য শিলালিপিগুলির মধ্যে কোনটি বর্তমান ভারতে অবস্থিত নয়? কালশি, কান্দাহার, মাস্কি, গিরনার। মৌর্য শিলালিপিগুলির মধ্যে বর্তমানে ভারতে অবস্থিত নয় কান্দাহার। অপশন বি হবে সঠিক। কান্দাহার বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। এটি মূলত পশ্চিম আফগানিস্তানে অবস্থিত। কালশি, এই শহরটি উত্তরাখণ্ডে অবস্থিত। এটি যমুনার তীরে অবস্থিত। মাস্কি, এটা কর্ণাটকে রয়েছে। এটি মাস্কি নদীর তীরে অবস্থিত। মাস্কি নদী হল তুঙ্গভদ্রার উপনদী। গিরনার, এটি গুজরাটে অবস্থিত। মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দে। তিনি কৌটিল্য বা চাণক্যের সহায়তায় নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশের স্থাপনা করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেছিলেন বিন্দুসার, তারপর অশোক, এবং শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। তাকে 185 খ্রিস্টপূর্বাব্দে তারই সেনাপ্রধান পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করে। পরের প্রশ্ন, নিচের কোন দেশের উত্তর পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে? বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার ও নেপাল, চীন, ভুটান ও নেপাল। ভারতের উত্তর পশ্চিমে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। অপশন বি হবে সঠিক। বাংলাদেশ ও মায়ানমার এই দুটি রয়েছে ভারতের পূর্ব দিকে। মায়ানমার ও নেপাল, মায়ানমার রয়েছে পূর্বে, নেপাল রয়েছে উত্তরে। চীন, ভুটান, নেপাল এই তিনটি উত্তরে অবস্থিত। পরের প্রশ্ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক 2023 সালে একটি পিএম কিষাণ এআই চ্যাটবট ড্যাশ চালু করেছে, যা কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের সাথে সম্পর্কিত তাদের অভিযোগের জন্য ওয়ান স্টপ সলিউশন প্রদান করবে। এই এআই চ্যাটবটটার নাম কি? কিষাণ ই যোজনা, কিষাণ ই সন্দেশ, কিষাণ ই সমাধান, কিষাণ ই মিত্র। 2023 সালে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এআই চ্যাটবট কিষাণ ই মিত্র চালু করেছিল। অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাশ করা হয়েছিল কোন সালে? 1959, 1999, 1949, 1967। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট এটি পাস হয়েছিল 1949 সালে। অপশন সি হবে সঠিক। ভারতের সমস্ত ব্যাংকের নিয়ন্ত্রণ করে আরবিআই। আরবিআইয়ের গঠন হয়েছিল এপ্রিল 1, 1935 সালে এবং এটি গঠন হয়েছিল ইয়ং হিল্টন কমিশনের সুপারিশে। এই সুপারিশটা এসেছিল 1934 সালে। বর্তমানে আরবিআইয়ের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে এবং গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। এবং ভারতের সবথেকে বড় ব্যাংক হলো এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যার পূর্বে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকের গঠন হয়েছিল 1921 সালে এবং 1955-তে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ হয় 1955 সালে এবং তারপর নাম হয় এসবিআই। এরপর 1969 সালে 14টি ব্যাংকের ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ হয়েছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এরপর 1980-তে আরও 6টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। তখন মোট 21টা ব্যাংক ন্যাশনালাইজড ছিল, 14টা 6টা এবং এর সাথে এসবিআই। বর্তমানে অর্থাৎ 2024 সালের ন্যাশনালাইজড ব্যাংকের সংখ্যা হয়েছে 12টি। পরের প্রশ্ন, 2023 সালের জুন মাসে কাকে স্পিনোজা পুরস্কারে ভূষিত করা হয়েছে, যাকে ডাচ নোবেল পুরস্কার হিসেবেও উল্লেখ করা হয়? জয়িতা গুপ্ত, রেখা শর্মা, গৌরবী রেড্ডি, মাধবী পুরী বুচ। স্পিনোজা পুরস্কারে ভূষিত হয়েছে জয়িতা গুপ্তা। অপশন এ। তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত। তিনি একজন বিজ্ঞানী। মাধবী পুরী বুচ বর্তমানে সেবির চেয়ারপারসন আছেন এবং তিনি হলেন সেবির ইতিহাসে প্রথম মহিলা চেয়ারম্যান। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশগুলি রাজ্যনীতির নির্দেশমূলক নীতিগুলির সাথে সম্পর্কিত? পার্ট 2, পার্ট 4, পার্ট 1, পার্ট 3। রাজ্যনীতির নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এগুলি রয়েছে ভারতীয় সংবিধানের পার্ট 4-এ। অপশন বি হবে সঠিক এবং আর্টিকেল হলো 36 থেকে 51। এবং এই ডিপিএসপিগুলোকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। একটি হলো গান্ধিয়ান, অর্থাৎ যেগুলি গান্ধিয়ান নীতির উপর তৈরি করা হয়েছে। আরেকটি হলো সোশ্যালিস্ট এবং আরেকটি হলো লিবারেল ইন্টেলেকচুয়াল। পরের প্রশ্ন,
যে কোনো টেনিস খেলায় যদি উভয় খেলোয়াড় একটি খেলায় 3 পয়েন্ট করে জেতে অর্থাৎ স্কোর 40-40 হয় তাহলে একে বলা হয় ইকুয়াল ডিডিউস ব্যাক র্যাটেল। টেনিস খেলায় মূলত 40 পয়েন্ট করলে একটি খেলোয়াড় জিতে যায়, কিন্তু যখনই দুটো খেলোয়াড় 3 পয়েন্ট করে স্কোর করে 40-40-এ স্কোর ইকুয়াল করে তখন তাকে বলা হয় ডিডিউস। অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্র বাজিয়েছেন? বীণ, সরোদ, সারঙ্গী না সেতার? পণ্ডিত রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। অপশন ডি হবে সঠিক। পণ্ডিত রবিশঙ্কর তার জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1962 সালে। সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছিলেন 1975 সালে। এরপর পদ্মভূষণ পেয়েছিলেন 1967 সালে। পদ্মবিভূষণ পেয়েছিলেন 1981 সালে এবং ভারতরত্ন পেয়েছিলেন 1999 সালে। এছাড়াও তিনি 4 বার গ্র্যামি পুরস্কার পেয়েছেন এবং মৃত্যু পরবর্তী সময়ে 2013 সালে গ্র্যামির লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। পরের প্রশ্ন, ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? 2007 থেকে 12, 2009 থেকে 14, 2008 থেকে 13, 2010 থেকে 15। ভারতে একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 2007 থেকে 2012 সাল পর্যন্ত। অপশন এ হবে সঠিক। এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মোটো ছিল মোর ইনক্লুসিভ অ্যান্ড র্যাপিড গ্রোথ। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার টার্গেট ছিল গ্রোথ রেট 9%, কিন্তু অ্যাকচুয়াল অ্যাচিভ করেছিল 8%-এর গ্রোথ। পরের প্রশ্ন, ভারতে কোন ধর্মের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ? ইসলাম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম না খ্রিস্ট ধর্ম? ভারতে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হলো হিন্দু ধর্ম। অপশন বি হবে সঠিক। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে হিন্দু ধর্মের পার্সেন্টেজ হলো 79.8%, ইসলাম ধর্মের মানুষ হলো 14.2%, জৈন ধর্মের মানুষ হলো 0.4%, খ্রিস্টান ধর্মের মানুষ হলো 2.3%, শিখ ধর্মের মানুষ হলো 1.7% এবং বুদ্ধ ধর্মের মানুষ হলো 0.7%। পরের প্রশ্ন, হর্নবিল ফেস্টিভ্যাল কোন আদিবাসী উপজাতি তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করে? গোন্ড, গারো, নাগা না ভিল? হর্নবিল ফেস্টিভ্যাল এটি পালিত হয় নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের নাগা উপজাতি হর্নবিল ফেস্টিভ্যালের মাধ্যমে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করে। অপশন সি হবে এখানে সঠিক। হর্নবিল ফেস্টিভ্যালের আরেকটি নাম হলো ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস, অর্থাৎ উৎসবের উৎসব। নাগাল্যান্ডের আরো অনেকগুলি উৎসব রয়েছে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো সেক্রেনি, মিমকুট ইত্যাদি। পরের প্রশ্ন, 1866 সালে জন নিউল্যান্ডস একজন ইংরেজ বিজ্ঞানী তৎকালীন পরিচিত উপাদানগুলিকে ড্যাশ এর ক্রমানুসারে সাজান। এটি নিউল্যান্ডস ল অফ অক্টেভস নামে পরিচিত। 1866 সালে জন নিউল্যান্ডস পরিচিত উপাদানগুলিকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজিয়েছিলেন। তাহলে এখানে উত্তর হবে ইনক্রিজিং অ্যাটমিক মাসেস। অপশন সি। কিন্তু এর পরে 1869 সালে মেন্ডেলিভ আধুনিক পর্যায় সারণীর ধারণা দিয়েছিলেন এবং তিনি মৌলগুলোকে মৌলের পারমাণবিক নাম্বার অনুযায়ী সাজিয়েছিলেন। তাহলে মেন্ডেলিভ করেছিলেন ইনক্রিজিং অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে, আর নিউল্যান্ডস করেছিলেন ইনক্রিজিং অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে। পরের প্রশ্ন, মুন্ডারি নৃত্য নিচের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কেরালা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু? মুন্ডারি নৃত্য দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ডে। অপশন বি। ঝাড়খণ্ডের আরো কিছু উপজাতি নৃত্য হলো ঝুমাইর, মারদানা ঝুমাইর, জননী ঝুমাইর, ডোমকাচ, লাহাসুয়া, ঝুমতা, ফাগুয়া, পাইকা, ছৌ, ফিরকাল, মুন্ডারি এবং সাঁওতালি। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়েছিল এবং কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 1961 থেকে 1966 সালের মধ্যে? 15তম, দ্বিতীয়, প্রথম না তৃতীয়? সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়েছিল। সেই সময় ভারতবর্ষে 1961 থেকে 1966 সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে উঠেছিল গাডগিল যোজনার উপর ভিত্তি করে। এই পরিকল্পনার টার্গেটেড গ্রোথ রেট ছিল 5.6%,
কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল 2.4%। এর মূল কারণ ছিল 1962 ইন্দো চায়না যুদ্ধ এবং 1965 ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ গণহত্যা সংঘটিত হয়েছিল কার বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ? রেগুলেটিং আইন, রাওলাট আইন, পিটের ভারত আইন না ভারত সরকারের আইন? জালিয়ানওয়ালাবাগ গণহত্যা সংঘটিত হয়েছিল রাওলাট আইনের প্রতিবাদের ফলস্বরূপ। অপশন বি হবে সঠিক। জালিয়ানওয়ালাবাগ গণহত্যা হয়েছিল 1919 সালের এপ্রিল মাসে। এটি হয়েছিল এপ্রিলের 13 তারিখে। 1919 সালের প্রথম দিকে ইংরেজরা রাওলাট আইন পাশ করেছিল, যে আইনে বলা হয়েছিল ইংরেজরা বিনা ওয়ারেন্টে যে কোনো কাউকে গ্রেপ্তার করতে পারবে এবং বিনা বিচারে তাকে 2 বছর পর্যন্ত জেলে আটকে রাখতে পারবে এবং যে কোনো জায়গা তল্লাশি করতে পারবে। এই আইনের উপর ভিত্তি করে তারা পাঞ্জাবের দুজন বিখ্যাত ব্যক্তি সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালকে গ্রেপ্তার করে এবং এরই প্রতিবাদ জানাতে নিরীহ জনগণ জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে একত্রিত হয় এবং যার উপর ইংরেজরা নির্বিচারে গুলি চালায় এবং এখানে শতাধিক মানুষ মারা যান এবং এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে নাইটহুড পদক ত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন, কোন দেশ 2026 সালের এশিয়ান গেমস আয়োজন করবে? থাইল্যান্ড, জাপান, চীন না কাতার? 2026 সালের এশিয়ান গেমস হবে 20তম এশিয়ান গেমস এবং এই এশিয়ান গেমস আয়োজন করবে জাপান। অপশন বি হবে সঠিক। এর আগে 2022 সালে 19তম এশিয়ান গেমস হয়ে গেছে এবং তা হয়েছিল চীনের শহর হ্যাংজাউতে। এখানে 45টি দেশ অংশগ্রহণ করেছিল এবং 2019 এশিয়ান গেমসের মোটো ছিল হার্ট টু হার্ট। ভারত সেখানে চতুর্থ স্থান অর্জন করে। প্রথমে ছিল চায়না, দ্বিতীয় স্থানে ছিল জাপান এবং তৃতীয় স্থানে ছিল সাউথ কোরিয়া, আর চতুর্থ স্থানে আমাদের ভারত। 2022 এশিয়ান গেমসে ভারতের হয়ে ওপেনিং সেরিমনিতে পতাকাবাহী ছিলেন হরমনপ্রীত সিং এবং লোভরিনা বরগোহেন এবং সমাপনী অনুষ্ঠান বা ক্লোজিং সেরিমনিতে পতাকাবাহী ছিলেন পিয়া শ্রীজেশ। ভারত সেখানে মোট সোনা পেয়েছিল 28টি, রূপা পেয়েছিল 38টি, ব্রোঞ্জ পেয়েছিল 41টি। ভারত মোট 107টি পদক পায়, যা এশিয়ান গেমসের ইতিহাসে সর্বোচ্চ। পরের প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? কাবাডি, হকি, ক্রিকেট না রাগবি? আগা খান কাপ এটি হকির সাথে যুক্ত। অপশন বি হবে সঠিক। এই খেলাটা মূলত মুম্বাইয়ে হয়ে থাকে। এর সাথে আগা খান গোল্ড কাপকে গুলিয়ে ফেলবে না। আগা খান গোল্ড কাপ এটি বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ফুটবল টুর্নামেন্ট। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য? মেঘালয়, আসাম, সিকিম না গোয়া? ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য হলো সিকিম। অপশন সি হবে সঠিক এবং সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সব থেকে বেশি রয়েছে দিল্লিতে এবং সব থেকে কম রয়েছে লাক্ষাদ্বীপে। পরের প্রশ্ন, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ছৌ নাচের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? আকাম লক্ষ্মী দেবী, তপন কুমার পটনায়ক, ডক্টর অরুণা মোহান্তি, গোপিকা বর্মা? 2018 সালে ছৌ নাচের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জেতেন তপন কুমার পটনায়ক। অপশন বি হবে সঠিক। এখানে আরও যে বাকি 3জন রয়েছে তাদের মধ্যে আকাম লক্ষ্মী দেবী মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। ডক্টর অরুণা মোহান্তি ইনি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত এবং গোপিকা বর্মা ইনি মোহিনীঅট্টম নৃত্যের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, যখন রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ খালি থাকে তখন তার দায়িত্ব নিম্নলিখিত কার দ্বারা সম্পাদিত হবে? হাউস অব দ্য পিপলের স্পিকার অর্থাৎ লোকসভা স্পিকার এটা নয়, ভারতের রাষ্ট্রপতি এটাও নয়, কাউন্সিল অফ স্টেটসের জ্যেষ্ঠতম সদস্য এটাও নয়, রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান এটাই হবে সঠিক। রাজ্য পরিষদ অর্থাৎ বিধান পরিষদ। বিধান পরিষদের চেয়ারম্যানের পদ যখন ভ্যাকান্ট থাকে তখন তার দায়িত্ব সামলান বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যান। এখানে অপশন ডি হবে সঠিক। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।